আসসালামু আলাইকুম। আজ মনের কথা উগরে দেব। উগরে বুঝতে পারেন তো? উগরে বলতে বমি করে দেয়া, ভিতর থেকে যা আসে বমি করে দেয়া, উগরে বলবো। আমি জানি আমার এই ভিডিও খুব বেশি লোক দেখে না, দেখবে না, প্রয়োজন মনে করে না। আর দেখবে বা কেন? একজন অপ্রয়োজনীয় লোকের কথা, লোকের মতামত দেখে শুনে কেন তাদের সময় নষ্ট করবে? ঠিকই আছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে, যেহেতু পৃথিবীতে খুব বেশি দিন নেই, আমরা এখন সুযোগ আছে বলে রাখার, যে কথাগুলো থেকে যাবে। তাই ভাবলাম মনের কথা উগরে দিই, বলে দিই সব কথা, সব কথা বলে দিই। খুব কষ্টে অর্জন করা, কষ্টে দাঁড়িয়ে থাকা আমাদের এই বাংলাদেশ, খুব কষ্টে। আপনি চিন্তা করে দেখেন, 46, 49, 52, 69, 71, 89, 90, 96 বন্যা, সর্বশেষ 2025, 2024, তাই না? কত ঝঞ্ঝা এসে আমাদের উপরে মানে চাপ চাপ প্রয়োগ করছে, তবু আমরা এখনো দাঁড়িয়ে আছি। কত রকম চাপ আমাদের, 3 দিক থেকে চাপ দেয় আমাদের। হয় বঙ্গোপসাগরে ডোবো, হয় বঙ্গোপসাগরে ডোবো, তা না হলে তাদের অধীনস্থ মেনে নাও। কি একটা চাপের ভিতরে আছি আমরা। আমরা গ্রামগঞ্জের মানুষ, বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষই তো বেশি। শহর কেন্দ্রিক কয়জন? শহরে বসবাস কয়জন করে? গ্রামে বসবাস করে মানুষ বেশি। এত ছোট্ট একটা দেশ, জনবহুল দেশ, তার কত শতাংশ শহরে বাস করে? অধিকাংশই গ্রামে বসবাস করে। আর এই গ্রামে আমরা অধিকাংশ মানুষই সহজ সরল। আমাদের সামনে এসে যা বোঝাবে আমরা তাই বুঝে যাই। আমাদের সামনে এসে যা বোঝাবে তাই আমরা বুঝে যাই। ভালো মন্দ বিচার আমরা করি না। বিচার করব কিভাবে? বেশিরভাগই আমরা অশিক্ষিত। আমাদের ওই পেঁয়াজ গোছ নেই মনের ভিতরে। যারা আমাদেরকে বোঝায় তাদের মনের ভিতরে যে পেঁয়াজ গোছ, আমাদের ভিতরে তারা পেঁয়াজ নাই। আমরা বুঝবো কিভাবে? দেশের প্রতি মায়া মমতা কি জিনিস? দেশের জন্য, বলে না, দেশের জন্য প্রাণ কাঁদে। দেশের জন্য প্রাণ কাঁদে, কেমনে কাঁদে? কখনো ভিতরে গিয়ে দেখেছেন কখনো কেমনে কাঁদে? দেখেন, আসলে দেশের জন্য প্রাণ কাঁদে, গুমড়ে গুমড়ে কাঁদে মনের ভিতরে। যারা দেশের বাইরে থাকে তারা এটা অনুভব করতে পারে। এজন্য খেয়াল করে দেখবেন যে দেশের বাইরে যারা থাকে তারা দেশ নিয়ে আপনাদের থেকে বেশি চিন্তিত, কারণ দেশের জন্য তাদের পরাণ পড়ে বেশি। পরিবার এর লোক যে কয়জন বাড়িতে থাকে তারা যে চিন্তা করে তার থেকে বেশি চিন্তা করে যে পরিবার ছাড়া, যে পরিবার ছেড়ে যে বাইরে থাকে সে বেশি চিন্তা করে পরিবারের লোক কিভাবে আছে, কি খাচ্ছে, কি যাচ্ছে, কিভাবে সময় যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এত সুন্দর দেশটা আমরা পেয়েছি,
এত সুন্দর ভৌগোলিক একটি অবস্থান, এত সহজে কেউ আমাদেরকে দমাতে পারে না, এত সহজে কেউ আমাদেরকে দমাতে পারে না। অথচ আমরা নিজেরাই বশ্যতা স্বীকার করি অন্য কারোর কাছে। বশ্যতা স্বীকার করে তাদের মানে এমন ভাবে অধীনস্থ হই যে আমাদের নিজেদের ভালো মন্দ, আমাদের নিজেদের সর্বস্ব বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না। আমরা এতটাই অকৃতজ্ঞ, যদি দেশের কেউ ভালো কিছু করতে আসে তাদেরকে অসম্মানিত করে দেশ ছাড়া করি। আমাদের ক্ষমতার নেশা এতটাই বেশি, আমাদের প্রতিষ্ঠিত হওয়ার নেশা এতটাই বেশি যে প্রতিষ্ঠিত হতে গিয়ে, ক্ষমতা পেতে গিয়ে, সম্পদের মালিক হতে গিয়ে আর কার কি ক্ষতি হচ্ছে এটা আমরা কখনো চিন্তা করি না। কি এক আজব দুনিয়া, আজব দেশ আমরা পেয়েছি। সর্বশেষ গত কয়েক বছর, গত 10 থেকে 15 বছর আমরা তখন নতুন নতুন ভোটার হয়েছি। ভোট একটা মারাত্মক শক্তিশালী একটা বিষয়, যে ভোটের দ্বারা আপনি ওই এলিট পার্সনদেরকে চুজ করবেন, ওই এলিট পার্সনদেরকে চুজ করবেন, কিন্তু আপনি চুজ করতে পারেননি। আমি ব্যক্তিগতভাবে নিজেও পথে গিয়ে সেই পথে গাড়ি থেকে নেমে বা চলে আসতে হয়েছে, আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাকে আমার স্থানীয় কয়েকজন পূর্ব সরকারের লোক ফিরিয়ে দিয়েছে আমাকে। আমি ঝামেলা পছন্দ করিনি, নির্বিঘ্নে কোনো কথা বাদেই নীরবে চলে এসেছি। এখন আমিও চাচ্ছি যে ভোট হোক, কিন্তু সেই পরিবেশটা আসার পরে যারা এই যে নির্বাচন নির্বাচন করছেন, যারা বলছেন যে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন ডেট যারা নিজেরাই ফিক্সড করতে চাচ্ছেন, আপনি কতবার ভোট দিয়েছেন এই 15 বছরে? আপনি তো বিলাসবহুল জীবন কাটিয়েছেন, ঘুমের নামে বিলাসবহুল জীবন কাটিয়েছেন, কিংবা অত্যাচারের নামে আপনি নিজেই শহরে ঠিকই এসি রুমে আপনি বিলাসবহুল জীবন কাটিয়েছেন। আপনাদের সে ক্যাপাসিটি আছে, গ্রামে আমাদের কি সেই ক্যাপাসিটি আছে? আমরা গ্রামে খেটে খাওয়া মানুষ, আমাদের কাজ একবেলা কাজ না করলে দ্বিতীয় বেলার খাবার থাকে না। অথচ আমাদেরকে, আমাদের কথাকে কোনো মূল্যায়নই করা হয় না। আমাদের দেশে গ্রামগঞ্জের মানুষের কোনো কথার মূল্যায়নই করা হয় না। শুনলাম একটা ভালো বিষয়, শুনলাম যে যারা দেশের বাইরে থাকে, প্রবাসী আমরা যারা কামলা খাটি, তাদের ভোট দেওয়ার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলাম একটা প্রস্তাব রেখেছে। এখনো কিভাবে কি করবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তাব রেখেছে প্রবাসীরাও অংশ নেবে ভোটে, দেখা যাক পরবর্তীতে কি হয়। তবুও একটা ভালো বিষয়, কিন্তু গ্রামগঞ্জে কি হয় এই বিষয়টা অনেকেই জানে না, কিভাবে টিকে থাকতে হয়। ভাই, শহরে পলিটিক্স তো এক অন্যরকম পলিটিক্স, আমাদের গ্রামের পলিটিক্স অন্যরকম, শহরের থেকে একটু ভিন্ন।
এত সুন্দর দেশটাকে পলিটিক্স নামের এই জঘন্য শব্দটা বিভক্ত করে দিয়েছে আমাদেরকে, বিভক্ত করে দিয়েছে আমাদের ভাই ভাই, আমাদের দেশের মানুষের একসাথে থাকার যে স্বপ্ন, সেই স্বপ্নকে চুরমার করে দিয়েছে দেশের কয়েকজন মাত্র মানুষ। ভিডিওর শুরুতে বলেছিলাম সব উগড়ে দেব, ঠিক এর আগেও ঠিক এরকমই হতো, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, এখনো ঠিক এমন। আমি যে কিছু বলবো, আমি জানি আমি কিছু বলার পরে আমার লোকের প্রতি যে কোনো ধরনের কিছু হতে পারে, আমি থাকলে সেটা তোয়াক্কা করবো না, যেহেতু আমি নেই। সবকিছু উপরে বলা যাবে না আসলে। অস্বাভাবিক এক দেশ আমাদের, অস্বাভাবিক, মানসিক ভারসাম্যহীন দেশ। দেশের যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক ভারসাম্যহীন হয়ে গেছে, ভারসাম্য ঠিক নেই। দেশের জন্য আমাদের প্রাণটা কাঁদে, আমাদের প্রাণটা কাঁদে, চরম আকারে কাঁদে। দেশের ভালো কিছু হলে আমরা গর্বিত হই, ভালো লাগে। তবে কেন, শুধুমাত্র ক্ষমতার জন্য কেন এই এই ধরনের আচরণ, এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ? আমি নাম ধরে বলি, আমার এসব ভয় ভীতি এখন আর মোটেই নেই। সে কি করবে কি না করবে সে তার বিষয়, এসব ভয় ভীতি মোটেই নেই। শুধুমাত্র কয়েকজন ব্যক্তি, গুটি গুটি 4-5 লোক এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে রেখেছে। সে হচ্ছে বিএনপির দুরু আব্বাস, ফজলুর রহমান সহ আরো মাত্র গুটি কয়েকজন মানুষ। আমার ধারণা এই ব্যক্তিদেরকে ওপার থেকে এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে এবং এমন একটা অর্থায়ন করা হয়েছে এদেরকে, যে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের যে নেতা জনাব তারেক রহমান, তারও বর্তমানে এদের উপরে বলার কিছু নেই, তার কন্ট্রোলে নেই। আমার ধারণা যে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে ওপার থেকে, তারেক রহমানও সাহস করছে না এদেরকে কিছু বলার, সম্ভবত। তা না হলে যা ইচ্ছা তাই মুখে বলছে ওরা, প্রস্রাব করে ভাসিয়ে দেবে, মুখে ভাসিয়ে দেবে। একজন নেতা শুনলাম আজান দিচ্ছে কেন বললে না, কথা হচ্ছে 5 মিনিট পরে আজান দিলে কি হয়, কি হতো বলে আসলে না। একজন নেতা বলছে যে দাড়ি টুপিওয়ালা জামাত ইসলাম করে যারা, খাটো খাটো দাড়ি আছে যাদের, জামাত ইসলাম করে, তাদের বাড়ির মেয়েদের প্রতি আহ্বান, তারা তাদের যেন সন্তানও গর্ভে না নেয়। নাউজুবিল্লাহ। এই ধরনের অমানুষের বাচ্চাগুলো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। এই অমানুষের বাচ্চাদেরকে, এরা বড় রাজাকার, এরাই সব থেকে বড় রাজাকার। রাজাকার শব্দটা যদি খারাপ হয়, খারাপ কোনো অর্থে ব্যবহার করা হয়, তাহলে এই কয়েক বেয়াদব হচ্ছে সব থেকে বড় রাজাকার। এই দেশটাকে একটা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। একজন আছে এই যে সালাউদ্দিন, চেহারা ছবি দিয়ে কি সবকিছু হয়? ওর চেহারা ধুয়ে কি পানি খাবো নাকি আমরা?
ও বাঞ্চোত যেসব কথাবার্তা বলছে, হ্যাঁ, ও ওর কথাবার্তাই ঠিক নেই, ওর কথাবার্তায় কোনো কিছু ঠিক নেই, উল্টো পাল্টা কথাবার্তা বলে, উল্টো পাল্টা কথাবার্তা বলে, যে তার নিজের দলের সিনিয়রদের পর্যন্ত কোন রকম রেসপেক্ট করে না। আমরা দল অন্ধভক্ত হয়ে আছি, সে জামাত বলি, বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, যে দলই বলি না কেন, অন্ধভক্ত হয়ে আছি আমরা। জামাতের লোক খারাপ কিছু করলে সেগুলো আমরা হাইলাইট করি, অনেকেই গোপন রাখে, অনেকে হাইলাইট করে। বিএনপির লোক কিছু করলে এরকম কেউ গোপন রাখে, কেউ হাইলাইট। আরে ভাই, ভালোকে প্রচার করুন, খারাপ যারা করে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করুন। আমরা আমাদের দল নিয়ে কাজ করি, দল আমাদের সব থেকে বড় হয়ে গেছে। কি একটা আশ্চর্য বিষয়! ধর্ম আমাদের কিছুই না, পরিবার আমাদের কিছুই না, দেশ আমাদের কিছুই না। সবকিছু হয়ে গেছে এখন দল, দল দিয়ে সবকিছু বিচার, দল দিয়ে আমাদের সবকিছু বিচার করছে এখন। কেন আমরা মনুষ্যত্ব দিয়ে বিচার করতে পারি না? ভালো কিছু দিয়ে বিচার করতে পারি না আমরা? কিভাবে বোঝাবো ভাই, কিভাবে বোঝাবো? আমরা সাধারণ মানুষ খুব কষ্টে আছি ভাই। এই আজ এই আন্দোলন সেই আন্দোলন এই করে দেশের 12টা বাজাচ্ছে। বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ভালো কিছু করতে চাচ্ছে, হাজার বাধা, সেখানে হাজার বাধা। দেশের মাঝখান দিয়ে বুক চিরে ফেলে ফেলে ট্রেন চলাচল করতে দিচ্ছিল, তখন চুপ ছিল, তখন চুপ ছিল। এখন একটা বিদেশি সংস্থাকে একটা টার্মিনালের দায়িত্ব দিচ্ছে, একটা বন্দরের একটা ছোট্ট একটা টার্মিনাল, সেই টার্মিনালের দায়িত্ব দিচ্ছে যাতে ভালো করে সেট আপ করতে পারে, ভালো করে বিজনেসের যে পরিধিটা বাড়াতে পারে, ভালো কিছুর জন্য। হবে না, বিক্রি করে দিচ্ছে দেশ, দেশ বিক্রি করে দিচ্ছে। ওই যে মির্জা আব্বাসী বললো, মির্জা বলে কেউ, যে আমি কিছুদিন আগে শুনছিলাম পিনাকি ভট্টাচার্যের একটা ওয়াজ মাহফিল, পিনাকি ভট্টাচার্যের ওয়াজ মাহফিল শুনছিলাম। মির্জা আসলে তারা বংশগত উপাধি না, ভাব ধরিয়ে মির্জা লাগাইছে, ভাব ধরিয়ে মির্জা লাগাইছে। মির্জা আসলে বংশগত বিষয় নেই, কোনো উপাধি না। ওই বলছিল। উফ, এখনো সময় আছে রে ভাই, এখনো চলে যায়নি সময়, এখনো হাতে সময় আছে। অন্তত সামনের নির্বাচন আসার আগ পর্যন্ত এই দেশটারে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেখান থেকে দুর্নীতি আর সম্ভব নয়। ঘুষ, দুর্নীতি, অপরাধ জিরোতে না আনতে পারেন, অন্তত পার্সেন্টেজ কমানো যায়। যারা এই যে আসলে এগুলোর বাধা হচ্ছে কারা? এগুলোর বাধা হচ্ছে যারা, তারা হচ্ছে ওই সেক্টরেই কিছু ইনকাম পাতি করে খাইতো, যেমন হলের সিট বাণিজ্য করে যারা খাইতো, তারা এখন করতে পারছে না। যারা চিটাগাং বন্দরে প্রতিদিন কয়েকশো কোটি টাকা ইনকাম করতো, ভাগ বাটোয়ারা হতো, তারা করতে পারবে না, সেজন্য ওরা বাধাগ্রস্ত হচ্ছে। সব দিক থেকে ভাই আমরা কেন শুধু টাকার চিন্তা, ক্ষমতার চিন্তা করছি?
আমরা একটু একটু হলেই একটু হলেও অন্তত দেশের চিন্তা করি, মানুষের চিন্তা করি, আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করি। এত টকশো, এত জনসভা, এত মিটিং মিছিল দিয়ে কি হবে? এত আন্দোলন দিয়ে কি হবে? একটু সহ্য করি আমরা। এত বছর সহ্য করেছি, একটু সহ্য করি না? আমাদের অধঃপতনের শেষ কোথায়? আমাদের অধঃপতনের শেষ কোথায়? আপনার সামনে আপনার সন্তান ধর্ষিত হবে, আপনার সামনে আপনার সন্তান মার্ডার হবে, তারপর কি এটা কমবে? উচিত কথা, উচিত কথা বলতে গেলে এখন তো আবার হয়তো গুম হয়ে যাবে। আবার সেই এই গত পরশু দিনই আমার এলাকায়, এলাকার একজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম। কোন এক ছেলে স্ট্যাটাস লিখেছে একটা বাজে কথা বলে, যে এই ধরনের গান বাজনা একটা মুখ খারাপ করে কথা বলেছে, তো না হলে কি জন্মদিন পালন হয় না? তো ওখানে বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম কমেন্টস করেছে, একে ঠিকানা দেন, এখন দেখে নিচ্ছি হ্যান ত্যান, বিভিন্ন রকম এই ধরনের আর কি অ্যাটিটিউডটা এই ধরনের। ওকে এখনই পানিশমেন্ট দিতে হবে। এত উগ্র কেন ভাই আমরা? এতটা উগ্র কেন আমরা? আমাদের সহজ সরল হতে দোষ কি? এত মাস্তানি কিসের? কতদিন এই দুনিয়ার, এই দুনিয়াতে আপনি কতদিন বাঁচবেন? এত মাস্তানি কিসের? আপনি ভাবেন একদম বুক মেলিয়ে ময়মুরব্বীদের সাথে হুমড়ি তুমড়ি করে কথা বললেই মাস্তান হয়ে গেছেন আপনার সেই, আপনার খুব ভালো বলছে মানুষ, আপনার পিছনে, আপনার পিছনে আপনাকে শুয়োর কুত্তা বলে, শুয়োরের বংশধর বলে, বিড়ালের বংশধর বলে, আপনার পিছনে আপনাকে কুত্তার বংশধর বলে। যারা যে মাস্তানি করেন না, চাঁদাবাজি করেন না, আপনার পিছনে আপনাদেরকে এভাবে গালি দেয়, বেজম্মা বলে, বেজম্মা। না, আর ভালো লাগছে না বলতে। অনেক কথা, অনেক কথা উগরে দিতে, এখন উগরে দিলে ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। আর ভালো লাগছে না বলতে। ভালো থাকবেন, মাফ করবেন, ভুল হলে মাফ করবেন। দেশকে ভালোবাসি, তাই অন্যায় সহ্য করতে পারি না। আর এই জন্য কিছু কথা মুখে চলে আসে, মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।